আসসালামু আলাইকুম ভাই। প্রবাসীদের নিয়ে কোনো সরকারি ভাবে নাই। লাস্ট পর্যন্ত চিন্তা ভাবনা করছিলাম, আপনার ডক্টর ইউনূস সাহেব আসছে, উনি অনেক গাল গল্প বলছে, ইউরোপের দূতাবাসগুলো সবগুলো দূতাবাস বাংলাদেশে নিয়ে আসবে, এমন বড় বড় কথা বলছে যে বাংলাদেশ বহির্বিশ্বে যাবে না, বহির্বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। ঘন্টা হইছে। আমি অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতেছি, কারণ ইউরোপের শ্রমবাজারটা শুধুমাত্র বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মানে কূটনৈতিক অদক্ষতা এবং তাদের কমিউনিকেশন গ্যাপের কারণে ইউরোপের শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য বন্ধ, স্থিমিত বা বিপুল পরিমাণ বাংলাদেশি যেতে পারতেছে না। তার কারণ হচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলার লাগতেছে, দেখেন আমি স্লোভেনিয়াতে আমার দুইটা ভাই ব্রাদারের অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে, স্লোভেনিয়ার ইন্ডিয়াতে যেতে হবে, স্লোভেনিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। তারা ভারতীয় ভিসা পাচ্ছে না বিদায় তারা ইন্ডিয়া যেতে পারতেছে না। এখন এই যে 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখের ভিতরে যদি তারা ভারতে না ঢুকতে পারে, তাহলে তাদের কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা বাদ যাবে। আর এই যে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া, এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বাংলাদেশে এমনি এমনি আমরা নিয়ে আসতে পারি নাই। ওখানে যারা আছে সেটআপকে টাকা দেওয়া লাগে, টাকা খরচ করে ডকুমেন্ট বাইক করা লাগে, সেই ডকুমেন্ট বাইক করার পরে তারপরে গিয়ে কিন্তু দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতেছে। এখন এই যে দেখেন, এই যে এত লাখ লাখ টাকা, যদি অ্যাপয়েন্টমেন্টটা যদি লস হয়, লাখ লাখ টাকা লোকসান হবে। এটা কাজ যাবে, সরকারের যাবে না, রাষ্ট্রের যাবে না। অথচ এই লোকটা যদি ইউরোপের মাটিতে ঢুকতে পারতো, মাসে অন্তত 1 লাখ টাকা তো দেশে পাঠাইতে পারতো। এই টাকাটা কিন্তু, এই লোকগুলার এই টাকাগুলো কিন্তু বাংলাদেশের রেমিটেন্স হিসেবে ঢুকতো। তাহলে রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্সকে যে আপনারা অক্সিজেন বলেন, বাংলাদেশের অক্সিজেন বলেন, কথার কথা বলেন, প্রবাসীদের থেকে ফ্যাসিলিটি নিতে পারেন, কিন্তু প্রবাসীদের জন্য আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো কিছু ভাবে না, ভাবতেছে না। এই যে আমরা নিজেরা, আমি ব্যক্তিগতভাবে আমি একটা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, যে ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়েছিলাম বারবার গিয়ে। হ্যাঁ, ওনারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, আমরা যখন আন্দোলন সংগ্রাম করছিলাম তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু সংবাদটাকে ভালোভাবে ফলোভাবে প্রচার করছে, এবং এটা এমনি প্রচার করে না, এগুলো টাকা দিয়ে প্রচার করানো লাগে। তখন ওনাদের দৃষ্টিগোচর হয়েছে যে এখন তো সংবাদ মিডিয়া তো প্রচার করতেছে, তখন ওনারা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা মানে একদম বড় ধরনের বিবৃতি দিয়ে দিল যে হ্যাঁ, ইউরোপের দূতাবাসগুলো বাংলাদেশে আসবে। কিন্তু কি হলো? কিছুই হলো না। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেহেতু আসে নাই, তাহলে আর হবে না। আর হয়তো আপনারা বলবেন, তাহলে ভারত কেন্দ্রিক, ভারতের যে দেশগুলো দূতাবাস আছে, আপনারা ঘুরে ফিরে ওগুলা ডকুমেন্ট কেন নিয়ে আসেন? আপনারা বাংলাদেশে যেগুলা ডকুমেন্ট দূতাবাস আছে, আপনারা এগুলাতে ট্রাই করেন, এগুলো নিয়ে করেন। কিন্তু ভাই, আমরা যেহেতু এই লাইনে কাজ করতেছি, আপনার ভারতে যে দূতাবাসগুলো আছে, এই দূতাবাসগুলাই কিন্তু আপনার বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে। আর বাংলাদেশে যেগুলো আছে তারা কিন্তু ওয়ার্ক ভিসা বাংলাদেশিদেরকে তেমনটা দিচ্ছে না বললেই চলে। যেমন ধরেন রোমানিয়ান এম্বাসি ভারতে, রোমানিয়া কিন্তু বাংলাদেশিদেরকে এখনো টুকটাক ভিসা দিচ্ছে। স্লোভেনিয়া, তারপর পর্তুগাল, তারপরে আপনার এই যে আমি স্লোভেনিয়া, স্লোভাকিয়া, তারপরে আপনার বুলগেরিয়া, এই দেশগুলোই কিন্তু বাংলাদেশিদেরকে টুকটাক ভিসা দিচ্ছে। আর বাংলাদেশে যেগুলো আছে এগুলো কিন্তু আসলে ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদেরকে তেমন দিচ্ছে না। একমাত্র ইতালি টুকটাক দেয়, তাও ইতালি নিয়ে অনেক স্ক্যাম হয়। ইতালিতে যদি আপনার 100 লোক ভিসা পায়, তার মধ্যে আবেদন করে রাখে 15,000 20,000, তখন কিন্তু এই এত সংখ্যক আবেদনকারীর মধ্যে আসলে সবার ভাগেও পড়ে না, সবাই পায়ও না। তো এই হচ্ছে কথা। তো আপনার এই যে একটা সমস্যা, যে প্রবাসীদেরকে নিয়ে আসলে সবাই ওই যে গাল গল্প, একটা বিবৃতি দিয়ে শেষ, বাস্তবতা কেউ কোনো উদ্যোগ নেয় না। আপনি এই যে ইউরোপের যে দেশগুলো আছে, এগুলোতে বাংলাদেশি দূতাবাস আছে না? অবশ্যই আছে। কিন্তু যারা ওখানে দূতাবাসে কর্মকর্তা আছেন, ওনারা কি উদ্যোগ নিয়েছেন? আচ্ছা, রাষ্ট্রীয় না সরকার, এরা ওনারা আছেন এদিকে, রাষ্ট্রীয়ভাবে ওনারা বিভিন্ন মেকানিজমে ওনারা ব্যস্ত আছেন, কিন্তু ওখানে যারা আছেন ওনারা কি উদ্যোগ নিয়েছেন? তাইলে ওনারা, ওনাদেরও তো এখানে একটা বড় ধরনের রোল প্লে করা উচিত। কিন্তু ওনারা আসলে ওইসব দেশে গিয়ে ওনারা একটা চেয়ার পাইছে, ওনারা অন্যান্য বিষয়গুলো নিয়ে, যেগুলোতে ওনাদের পকেট ভারী হবে, ওনাদের স্বজন প্রীতির মাধ্যমে ওনাদের আত্মীয় স্বজনগুলোকে কিভাবে ইউরোপে সেট আপ করতে পারবে, ইউরোপে বিজনেস ধরা দিতে পারবে, বা বাংলাদেশের দুর্নীতিবাজদের টাকা কিভাবে প্রচার করে ওখানে ওনাদেরকে বিজনেস ধরিয়ে দিয়ে ওনাদের প্রতিষ্ঠিত করতে পারবে, এইগুলো নিয়ে ভাবে। অথচ বাংলাদেশ থেকে যে আপনার এই যে লেবার সোর্সটাকে, আমাদের দক্ষ জনশক্তিটাকে কিভাবে কাজে লাগিয়ে আরো স্মুথলি ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দূতাবাসগুলো নিয়ে আসবে, এটা নিয়ে কাজ করে না। এটা নিয়ে আমরা যারা কাজ করতে যাই, আমরা যারা বাংলাদেশে বসে আমরা 2-4টা কাজ করতে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কারণ অনেক কষ্ট করে ডকুমেন্ট আনার পরে, আপনার পরবর্তীতে এম্বাসি শিডিউল পাওয়ার পর, এম্বাসি ডেট পাওয়ার পর, যখন আমরা ভারতে যেতে পারতেছি না, ভারতের ভিসা পাচ্ছি না, আমাদের এই যে এম্বাসি শিডিউলটা ব্যর্থ হচ্ছে, এখানে আমরা যারা ছোটখাটো আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যারা সাধারণ ক্লায়েন্ট, আমরা ক্ষতিগ্রস্ত হইলে এই ক্ষতিগ্রস্তটার ইফেক্ট কিন্তু আমাদেরকে যারা বিলিভ করে, আমাদের সাথে লেনদেন করে, তাদের উপরে গিয়ে পড়ে। তো দেখেন, এখানে রাষ্ট্রের জায়গা থেকে আসলে আমি জানি না আগামীতে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, যে সরকারই আসুক, ওনারা যদি এই জিনিসটা নিয়ে ভাবে। আর এই জিনিসটা নিয়ে আসলে ভাববে না, কারণটা কি হচ্ছে, অযোগ্য লোকদেরকে আপনার যোগ্য জায়গায় বসায় দেয়। যেমন যেমন ধরেন একজন স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানে না, ওনাকে স্বাস্থ্য অধিদপ্তরের মানে স্বাস্থ্যমন্ত্রী বা কোনো একটা ভালো জায়গায় বসায় দেয়। প্রবাসীদের নিয়ে কাজ করে না, অন্য সেক্টরের লোক, ওনাকে নিয়ে প্রবাসীদের হত্যাকর্তা বানাই দেয়। তো এরকম যদি করে, তাহলে প্রবলেমগুলো আইডেন্টিফাই বা করবে কেমনে, আর প্রবলেমগুলোকে সলভ করবে বা কেমনে? সবাই আছে সিন্ডিকেট করে, কিভাবে প্রবাসীদেরকে, যেমন মালয়েশিয়া বাজার নিয়ে সিন্ডিকেট হয়ে আপনার আপনার 1,80,000 টাকা দামের ভিসা বা 1 লাখ টাকা দামের ভিসাকে আপনার নিয়ে গেছে 5 লাখ 6 লাখ টাকায়। তো এগুলা তো প্রবাসীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে প্রবাসীদেরকে আরো জেব কাটতেছে, প্রবাসীদের মানে উপকার করতে গিয়ে ক্ষতি করতেছে। তো এই হচ্ছে কথা। আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশে অচিরে
ভারতের দূতাবাস ভারতে যে যেহেতু ভিসা জটিলতা, এই জিনিসটাকে ভালোভাবে উপস্থাপন করা হোক যে আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে ভিসা দিচ্ছে না বাংলাদেশিদেরকে, এটা ইউরোপীয় ইউনিয়নে ভালোভাবে ফোকাস দিয়ে জানানো হোক যে তোমাদের দূতাবাসগুলো বাংলাদেশে তোমরা চিরে নিয়ে আসো। না হয় আমাদের অনেক লোক ভিসা জটিলতার কারণে ভারত যেতে পারতেছে না। তাহলে কি হবে, ওদেরকে বুঝাইতে হবে যে আসলে তোমাদের ইউরোপের একটা দেশ থেকে আরেকটা দেশে তোমরা যেরকম অবাধে বিচরণ করতে পারো, আমরা এশিয়ান কান্ট্রি ঠিক আছে, নিয়ার ইন্ডিয়া আমাদের দেশ ঠিক আছে, কিন্তু আমরা চাইলেই কিন্তু ওইভাবে ভিসা ছাড়া আমরা কিন্তু অবাধে ইন্ডিয়াতে যেতে পারি না। এরা মনে করে যে মানে এশিয়ার মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার একটা মানে অঙ্গরাজ্য না ঠিক স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তারপর তারা মনে করে যে আমাদের সেই অ্যাক্সেসিবিলিটিটা আছে আমাদের। তো এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা চাইলে ভারতে ঢুকতে পারি না যখন তখন, সেজন্য তোমাদের দূতাবাসগুলো বাংলাদেশে নিয়ে আসো। তো এটা হচ্ছে কথা। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বেরিয়ে আসতে পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়ে পরাধীন হয়ে থাকবে, ভারতের আপনার অঙ্গরাজ্য হিসেবে থাকবে। কারণ আপনারা যতই মুখে আপনারা ভারতকে ছোট করেন, ভারতকে আপনারা যতই আপনার মুখে মনে করেন যে ভারত ছাড়া আমরা চলতে পারবো, কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা ঠিক না করেন, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। এগুলো গাল গল্প দিয়ে থাকবেন। আর যারা পলিটিশিয়ানরা আপনারা এইসব গাল গল্প দিয়ে, এইসব ভাষণ টাষণ দিয়ে এগুলো বাংলাদেশের মানুষের কাছে আপনারা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন বা আপনার রাজনৈতিক ফায়দা আপনি লুটাইতে পারবেন, কিন্তু আলটিমেটলি আমার দেশের প্রবাসী ভাইয়েরা যারা ইউরোপে যেতে চাচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের কোনো উপকার হচ্ছে না, হিতে বিপরীত হচ্ছে। যদি সব জায়গায় খেলতে চান, সব জায়গায় যদি স্বাবলম্বী হতে চান, তাহলে আপনি ভারতের সাথে যে দূতাবাসগুলো সেগুলো বাংলাদেশে নিয়ে আসেন। চিকিৎসার ক্ষেত্রে আপনি ভারতের বিকল্প আপনারা চায়না বা থাইল্যান্ড বা আদার্স কোনো কান্ট্রিতে গিয়ে কিন্তু আপনারা এটা একটা গতি করতে পারছেন, অথবা পণ্য আমদানির ক্ষেত্রেও ভারতের থেকে পণ্য নেয় না, আপনারা অন্য কোনো দেশ থেকে টাকা আছে আপনারা করতে পারতেছেন। কিন্তু দূতাবাসের ক্ষেত্রে কিন্তু চাইলেও সেটা পারতেছেন না, পারবেন না। সেজন্য ভারতের যে দূতাবাসগুলো বাংলাদেশে যে দূতাবাসগুলো, ইউরোপীয় দূতাবাসগুলো ভারতে আছে, সেবার জন্য বাঙালিরা যেতে হয়, তাদেরকে ইউরোপিয়ানকে বুঝে ইউরোপের প্রত্যেকটা দূতাবাস বাংলাদেশে আনার লক্ষ্যে কাজ করুন। এতে করে বাংলাদেশিদের টাকাও সেভ হবে, এবং এই যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা না পেয়ে আমরা যে এই যে বরবাদ হচ্ছে, সময় বরবাদ হচ্ছে, অর্থ বরবাদ হচ্ছে, সেটা থেকে আমরা রক্ষা পাবো, মুক্তি পাবো। এবং একটা লোক ভারতে গিয়ে ভিসার জন্য আবেদন করে ভিসা না পাইলে 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লস হয়, এবং বাংলাদেশের রেমিটেন্স ভারতে গিয়ে খরচ হয়, সেটা থেকেও কিন্তু বাংলাদেশ পরিত্রাণ পাবে। তো এই জিনিসগুলো, দেশের টাকা দেশে থাকবে, মানুষ ঢাকায় এসে দূতাবাসে ফাইল জমা দিলে একটা লোকের 5,000 10,000 টাকা খরচ হবে, এর বেশি খরচ হবে না, এম্বাসি ফিটি বাদ দিয়ে। কিন্তু এখানে ভারতের ভিসা পয়দা করে ভারতে গিয়ে খরচ হয়ে যায় আপনার 2.5 লাখ 3 লাখ টাকা, তার মধ্যে ভিসা না পাইলে এই টাকাটা লস হয়ে যায়। তো এই টাকাটাই যেখানে বাংলাদেশের এম্বাসি থাকলে আপনার 10,000 টাকা খরচ হবে, সেখানে আপনার ভারতে যাওয়ার কারণে 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়, লোকসান হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় নিতে হবে, প্রবাসীদের যদি সত্যি উপকার করতে চান এই কাজটা করেন অন্তত। আর হচ্ছে যারা বর্তমানে, যেহেতু আমি এই লাইনে কাজ করতেছি, যারা বর্তমানে ভারতে ভিসা পাচ্ছেন না, ভারতের ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশের সম্পর্ক খারাপের কারণে অনেক কমাই দিচ্ছে। তবে ভারত একটা জিনিস ভালো করছে, ঠিক করছে, সেটা হচ্ছে তারা কিন্তু একেবারে ভিসা বন্ধ করে দেয় নাই, এটা একটা ভালো করছে। তারপরে টুকটাক তো ভিসা দিচ্ছে। তো আপনারা যারা সঠিকভাবে আবেদন করতে পারতেছেন না, বা ভারতে যাওয়ার পরে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ বাড়াইতে পারতেছেন না, যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার আমি করবো। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। যারা আপনার ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করতে চাচ্ছেন, বর্তমানে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না, আপনারা ইউরোপের দেশগুলো ট্রাই করলে ভালো মাধ্যম পাইলে বর্তমানে সার্বিয়া, ম্যাসিডোনিয়া ট্রাই করবেন 2026 সালে, আর হচ্ছে বুলগেরিয়া, আর হচ্ছে রোমানিয়া, পর্তুগাল, তারপরে হচ্ছে আপনার স্লোভাকিয়া, এই দেশগুলো, আর হচ্ছে মাল্টা, ভালো মাধ্যম পাইলে এই দেশগুলো ট্রাই করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।